আসসালামু আলাইকুম। চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্যাম্পাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি মোর্শেদ হোসেন, প্রভাষক বাংলা, চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকেও একইভাবে অনলাইনে শ্রেণী কার্যক্রম নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় আমি ঘোষণার আগে একটু বলছি, যেটা ইতোপূর্বে আমরা একটি পাঠের সাথে পরিচিত হয়েছিলাম। সে পাঠটি হচ্ছে শব্দ গঠনের উপায়। তো শব্দ গঠনের উপায় নিয়ে যখন কথা বলেছিলাম, সেখানে একটি প্রশ্ন ছিল কি কি উপায়ে বাংলা নতুন শব্দ গঠন করা যায় বা বাংলা শব্দ গঠনের উপায়গুলো। সে বাংলা নতুন শব্দ গঠনের উপায়গুলোর মধ্যে যদি কেউ প্রশ্ন করা হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে উত্তর দিতাম এভাবে। একটি হচ্ছে সন্ধির মাধ্যমে, একটি হচ্ছে উপসর্গের মাধ্যমে, একটি হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে, একটি হচ্ছে সমাসের মাধ্যমে। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমাদের সাথে, সেই শব্দ গঠনের একটি উপায়, সেটা হচ্ছে সমাস। সেই সমাস নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো। ইতিপূর্বে আমরা উপসর্গ নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, কথা বলছি প্রকৃতি প্রত্যয় নিয়ে। তাহলে আজকে আমরা যেই টপিক্সটি নিয়ে কথা বলবো, সেই টপিক্সটি বা সেই বিষয়টি হচ্ছে সমাস, যেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের, দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি পাঠ, সেটা হচ্ছে সমাস। তো সমাস নিয়ে আমরা কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি আমি তোমাদের সামনে শেয়ার করব, সেটি হচ্ছে অ্যাকচুয়াল সমাসটা কি। আমরা একটু আগে তোমাদের সাথে যখন কথা বলছি, সেখানে বলেছিলাম যে শব্দ গঠনের একটি উপায়, শব্দ গঠনের উপায়, তার মানে হচ্ছে সমাসের কাজ হচ্ছে নতুন শব্দ সৃষ্টি করা, রাইট, নতুন শব্দ গঠন করা, তাও রাইট। তাহলে আমরা এখন যদি এটাকে সংজ্ঞায়ন করি, তাহলে কিভাবে আমরা সেই সংজ্ঞায়নটা করতে পারি, সেটা হচ্ছে পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম সমাস। তার মানে হচ্ছে কি, দুটো পদকে আমরা এক পদীকরণ করব। তার মানে হচ্ছে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, সংক্ষেপণ, এক পদীকরণ, দুটি পদকে একসাথে করা। যেমন ধরো আমরা মা এবং বাবা দুটি শব্দ, মা একটি শব্দ, বাবা একটি শব্দ, মা একটি পদ, বাবা একটি পদ। তো আমরা যদি এই শব্দটা এক পদে যদি আমরা নিয়ে আসি, আগে ছিল এভাবে মা ও বাবা, এখন নতুন শব্দ সৃষ্টি হচ্ছে মা বাবা। আগে ছিল হাট বাজার, হাট ও বাজার, তাহলে এখন নতুন একটি শব্দ হচ্ছে হাট বাজার, একটি শব্দ। এই এক পদীকরণ করার প্রক্রিয়াটাকে আমরা বলছি সমাস। ঠিক একইভাবে আমরা অসংখ্য শব্দ এভাবে আমরা বলতে পারি, মানে এই ধরনের হাজার হাজার উদাহরণ আমরা দিতে পারবো। তো ঠিক আমাদের সংজ্ঞায়নটা হচ্ছে, তাহলে হচ্ছে কি, পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট, একটির সাথে আরেকটার অর্থ কি থাকতে হবে, মিল থাকতে হবে, সঙ্গতি থাকতে হবে। দুই বা ততোধিক, দুটো হতে পারে, দুইয়ের অধিকও হতে পারে। পদের এক পদে, পদকে এক পদে নিয়ে আসার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়া বা পরিণত হওয়ার যে নামটাই হচ্ছে সমাস। তো এটাকে আমরা প্রধানত 6টি ভাগে আমরা ভাগ করতে পারি। সমাসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 6টি ভাগে আমরা ভাগ করতে পারি। কেউ এর আগে 6 বা 4 এবং 5 নিয়ে আছে, সেই জায়গায় আমরা যাচ্ছি। সাধারণত আমরা 6 ভাগে আমরা ভাগ করি। একটি হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। তাহলে আমরা সমাস সম্পর্কে যদি কথা বলতে যাই, যদি কেউ জিজ্ঞেস করে কত প্রকার, 6 প্রকার। এটি আমরা ক্লাস 9-10 আমরা পড়ে আসছি একই জিনিসটাই। এখন এই 6 ধরনের সমাসটাকে আমরা যদি এখন মানে প্রত্যেকটির আলাদা আলাদাভাবে আমরা সংজ্ঞায়ন করে থাকি, তাহলে দেখা যাচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসটা অ্যাকচুয়াল কি, বা কিভাবে আমরা দ্বন্দ্ব সমাসটাকে আমরা বিশ্লেষণ করে বলতে পারি। অর্থাৎ দ্বন্দ্ব কার সাথে হয় সচরাচর, মানে উভয় যদি সমান অবস্থায় থাকে। যেমন ধরো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে যদি সেকেন্ড ইয়ারের একটা ছেলে থাপ্পড় দেয়, ফার্স্ট ইয়ারের ছেলেটি কিন্তু সেকেন্ড ইয়ারের ছেলেটির গায়ে হাত তুলবে না। সে কি করবে, মানে একটু মানে মর্মাহত হবে, চোখের পানি ফেলবে, প্রিন্সিপালের কাছে কমপ্লেন করবে, অথবা তার সিনিয়র কোনো ভাইয়ের কাছে কমপ্লেন করবে। আর যদি সেকেন্ড ইয়ারের একটা ছেলে সেকেন্ড ইয়ারের একটা ছেলেকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হবে দ্বন্দ্ব। অর্থাৎ সমানে সমানে হলে সেই জায়গাটাতে হচ্ছে কি দ্বন্দ্ব হয়।
সমানে সমানে যদি না হয় কিন্তু সেই জায়গায় দ্বন্দ্ব হয় না। দ্বন্দ্ব অর্থ হচ্ছে এখানে, দ্বন্দ্ব শব্দ অর্থ হচ্ছে মিলন এখানে, অর্থাৎ যে সমাসের সমসমান পদগুলোর প্রত্যেকটির অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। সমসমান পদ, তাহলে এখন এখানে একটা নতুন বিষয় এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে সমসমান পদ। সমসমান পদটা কি অ্যাকচুয়াল, এটা আমরা বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। সমাস যখন করবো আমরা সেক্ষেত্রে বেশ কিছু বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। একটা হচ্ছে সমসমান পদ, একটা হচ্ছে সমস্ত পদ, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ, আর একটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তো এই ক্ষেত্রে আমরা এখন যে কথাটা বলছি, যে সমাসে সমসমান পদগুলোর প্রত্যেকটির অর্থ প্রাধান্য পায় তাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সমসমান পদগুলোর প্রত্যেকটির অর্থ, এখন যেমন আমরা এখানে একটি উদাহরণ দিয়েছি, কাগজ ও কলম। একটি নতুন শব্দ সৃষ্টি হলো, কাগজ কলম, মাঝখান থেকে উঠে গেল কি ও। এই ক্ষেত্রে একটা বিষয় আমি বলি, এই কাগজ ও কলম এখানে এগুলো হচ্ছে সমসমান পদ। তাহলে বলছে কি, যে সমাসে সমসমান পদগুলোর প্রত্যেকটির অর্থ প্রাধান্য পায়। এখানে ঠিক দেখো নতুন শব্দ সৃষ্টি হয়েছে, কাগজ ও কলম। কাগজ কাগজের মতো মাথা উঁচু করে আছে, কলম কলমের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কাগজ কলম। কেউ কাউকে ছোট করেনি, কেউ কাউকে বড় করেনি, কেউ কারো দান দয়া দাক্ষিণ্য গ্রহণ করার জন্য এখানে অবস্থান করছে না, উভয়ের অর্থ প্রাধান্য পাচ্ছে। সমসমান পদ ছিল কাগজ কলম, এখানেও কাগজ কলম অর্থটাই প্রাধান্য পাচ্ছে, কাগজের অর্থ প্রাধান্য পাচ্ছে, কলমের অর্থ প্রাধান্য পাচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে যে সমাসে সমসমান পদগুলোর প্রত্যেকটির অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে এখন কথা হচ্ছে সমসমান পদ। যে সমসমান পদ বলছি সেটি যদি আমি একটু ব্যাখ্যা করি। এখানে একটি শব্দ ছিল সমসমান পদ, অর্থাৎ আমরা যখন সমাসের আমরা এই ব্যবহার করি আর কি, অর্থাৎ যে পদে সমাস হয়, আমরা এখানে দেখলাম কাগজ ও কলম, কোন কোন পদে সমাস হয়েছে, যে পদে যে কটি পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটিকে আলাদাভাবে আমরা সমসমান পদ বলতে পারি। যে পদে সমাস হয়, কোন কোন পদে সমাস হয়েছে, কাগজ ও কলম এই পদ মিলে এখানে সমাস হয়েছে। অর্থাৎ যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে আমরা বলছি সমসমান পদ। সমসমান পদের প্রথম অংশ যেটা বা সমসমান পদের সমস্ত পদ যেটা, এই কাগজ ও কলম হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদটাকে আমরা ভাঙলে বা বিশ্লেষণ করলে যে পদটা পাবো সেটা হচ্ছে ব্যাস বাক্য। সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে পদ পাবো সেটা হচ্ছে ব্যাস বাক্য। যেমন তাহলে এখানে কাগজ ও কলম এটা একটি ব্যাস বাক্য। সমস্ত পদ কোনটি, কাগজ কলম। আর সমসমান পদ মানে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলছি আমরা কি, সমসমান পদ। তো এখানে সেই কথাটা আমরা বলছি, অর্থাৎ যে কটি পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে আলাদাভাবে সমসমান পদ, এবং সমস্ত পদটিকে ভাঙলে তার সমসমান পদগুলো পাওয়া যায়। তাহলে কাগজ একটি সমসমান পদ, কলম একটি সমসমান পদ, আর কাগজ কলম একসাথে সমস্ত পদ। আর এটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে রূপ পাবো সেই রূপটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ক্লিয়ার বিষয়টা? আমরা এবার একটু দেখি, বলা হচ্ছে সমস্ত পদের প্রথম অংশ যেটা সেটাকে আমরা বলছি পূর্বপদ, এবং পরের অংশ যেটি সেটিকে আমরা বলছি পরপদ। তাহলে কাগজটা হচ্ছে এখানে পূর্বপদ, কলমটা হচ্ছে এখানে পরপদ। পূর্বপদ এবং পরপদ আমরা ছিলাম। সমস্ত পদটিকে বিশ্লেষণ করলে বাক্যের যে বাক্যাংশের প্রয়োজন হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। কেমন? তাহলে আমরা এখানে দুটি পদ পেলাম, একটা হচ্ছে পূর্বপদ আর একটি হচ্ছে পরপদ। তাহলে আমরা এবার একটু দেখি, যে সমাসে সমসমান পদগুলোর প্রত্যেকটির অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে সমসমান পদ হচ্ছে কাগজ ও কলম, এখানে উভয়ের অর্থ প্রাধান্য পাচ্ছে বিধায় এখানে এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক একইভাবে মা বাবা, মা এবং বাবা, মা ও বাবা, ওখানে জাস্ট পুরো শব্দ হলো কি মা বাবা, সুতরাং এটাই উভয় অর্থের প্রাধান্য পাচ্ছে, সেখানে কি দ্বন্দ্ব সমাস। হাট বাজার, হাট ও বাজার। দা কুমড়া,
দায়ের অর্থ প্রাধান্য পাচ্ছে, কুমড়ার অর্থ প্রাধান্য পাচ্ছে, কেউ কাউকে ছোট করছে না। সুতরাং এগুলো এক একটা কি দ্বন্দ্ব সমাস। যাই হোক, আমরা এই জায়গা থেকে একটু চলে এগিয়ে যাচ্ছি। পরের বিষয়টা হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসটা কি বলা হচ্ছে, যে সমাসে পূর্ব পদে, একটু আগে আমি পূর্বপদ বলছিলাম, প্রথম অংশকে বলা হচ্ছে পূর্বপদ, পরের অংশকে বলা হচ্ছে পরপদ। তাহলে বলছে কি, যে সমাসে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ, পূর্বপদে কি থাকবে সংখ্যাবাচক শব্দ, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কেমন 3 এইগুলো আর কি, তাহলে বা শত। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে সমাসে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ এবং পরপদে সমাহার বা সমষ্টিবাচক শব্দ ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে দ্বিগু সমাস বলে। যে সমাসে পূর্বপদে কি বলছে সংখ্যাবাচক শব্দ এবং পরপদে কি বলছে সমাহার বা সমষ্টি বোঝায় তাকে বলা হচ্ছে কি দ্বিগু সমাস। যেমন আমরা এই ক্ষেত্রে একটু বলি, এখানে আছে 4 রাস্তার সমাহার, নতুন শব্দ সৃষ্টি হলো চৌরাস্তা। তার মানে হচ্ছে 4টা রাস্তা একত্রিত হচ্ছে, সমাহার বুঝাচ্ছে, যোগ বুঝাচ্ছে, সমষ্টি বুঝাচ্ছে। 4 রাস্তার সমাহার চৌরাস্তা। তাহলে এক্ষেত্রে আমরা পূর্বপদে কি দেখলাম, একটি সংখ্যাবাচক শব্দ, পূর্বপদে সংখ্যাবাচক শব্দ, পরপদে সমাহার বা সমষ্টি, আর পরের পদটি সচরাচর কি হয় এক্ষেত্রে বিশেষ হয়। যেমন রাস্তা, চৌরাস্তা, পূর্বপদে সংখ্যাবাচক, পরপদে কি আছে বিশেষ পদ। এই ধরনের এই সমাসকে আমরা বলছি কি দ্বিগু সমাস। এরপরে আছে আমাদের কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস একটু দেখো বলা হচ্ছে বিশেষ্য ও বিশেষণ। বিশেষ্য ও বিশেষণ, বিশেষ্য কি কোনো কিছুর নাম, আর বিশেষণ কি গুণ। আবার বলছি, বিশেষ্য ও বিশেষণ বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। আবার বলছি, বিশেষ্য ও বিশেষণ। বিশেষ্য কি বলছি নামবাচক শব্দ, বিশেষণ কি গুণবাচক, সংখ্যাবাচক, পরিমাণবাচক, হ্যাঁ দোষবাচক, এই ধরনের সংখ্যা, এই ধরনের শব্দ। বা বিশেষ্য বা বিশেষণ ভাবাপন্ন পদে, ভাব আছে এরকম পদে যে সমাস হয় তাকে বলা হচ্ছে কর্মধারয় সমাস। সেক্ষেত্রে একটা সত্যতা আছে কি পরপদের অর্থ প্রাধান্য পাবে, মানে হচ্ছে পরের যে পদটা থাকবে সেই পদটির অর্থ প্রাধান্য পাবে, তবে তাকে বলা হচ্ছে কর্মধারয় সমাস। যেমন আমরা একটা উদাহরণ দিই, নীল যে পদ্ম, নীল পদ্ম। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে এই কি কোন অর্থটা, নীল প্রায়োরিটি পাচ্ছে না পদ্মটা প্রায়োরিটি পাচ্ছে? মানে এখানে আমরা নীল পদ্ম বলার সাথে সাথে আমাদের চোখের সামনে কি আসে, নীল রং বেশি আসে নাকি একটি ফুল বেশি আসে? ফুল বেশি আসে। যেমন নীল যে আকাশ, নীল আকাশ, নীল শব্দটা প্রায়োরিটি পায় না আকাশটা প্রায়োরিটি পায়, আকাশের অর্থটা প্রাধান্য পায়। তো সেক্ষেত্রে এখানে সে কথাটাই বলছে, নীল যে পদ্ম, নীল পদ্ম, নীল পদ্ম, এটা হচ্ছে কি কর্মধারয় সমাসের একটি উদাহরণ। নীল যে আকাশ, নীল আকাশ, এটি কর্মধারয় সমাসের একটি উদাহরণ। আমরা এক্ষেত্রে কর্মধারয় সমাসকে আমার বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, আমরা সেই বিষয়ে বিস্তারিত হয়তো তোমরা নিজেরা পড়ে নিতে হবে। তারপরে একটু আমি যেটা ধারণা দিচ্ছি, একটা এক্ষেত্রে একটা হচ্ছে সাধারণ কর্মধারয় আছে, আরেকটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। দুটি বিষয় বলছি, একটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, আরেকটা হচ্ছে কি মধ্য পদলোপী কর্মধারয় সমাস, আরেকটা হচ্ছে উপমা, এই যেটাকে আমরা বলি উপমান কর্মধারয় সমাস, আরেকটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আবার বলছি, সাধারণ কর্মধারয়, মধ্য পদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, আরেকটি হচ্ছে রূপক কর্মধারয়। তাহলে কর্মধারয় সমাসটাকে আমরা আবার 5টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ কর্মধারয়, একটা হচ্ছে কি রূপক কর্মধারয়, একটা কি বলছি মধ্য পদলোপী কর্মধারয়, আরেকটা কি বলছি উপমান কর্মধারয়, একটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তবে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস থেকে বেশ কিছু উদাহরণ আমাদের পরীক্ষা আসে, এটি একটু খেয়াল রাখতে হবে। পরে আছে কি তৎপুরুষ সমাস। এটা একেবারে সহজ। যে সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায়, একটা পূর্বপদ আছে, সেই পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হচ্ছে তৎপুরুষ সমাস। আবার বলছি, যে সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায়, পূর্বপদে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন
আমরা ধরো এখন কিন্তু এই যে বৈশাখ মাস অলরেডি শুরু, স্বাভাবিকভাবে কিছুদিন পরে তোমরা হয়তো বা আম কুড়াতে যাবা। হ্যাঁ, তো আমি ইতি শব্দ আম কুড়ানো শব্দটা যদি আমরা ভাঙি বা বিশ্লেষিত রূপ হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমকে কুড়ানো, আমকে কুড়ানো। এখানে আম থেকে কে বিভক্তি লোপ পেয়েছে, আম থেকে কে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কে এখানে কে দ্বিতীয় বিভক্তি, আমকে কুড়ানো, আম কুড়ানো। তাহলে এই আমের থেকে এখানে কি বিভক্তিটা লোপ পেয়ে যায়, তাহলে বলা হচ্ছে কি পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে পরপদের অর্থ যদি প্রাধান্য পেয়ে থাকে তবে তাকে আমরা বলছি কি তৎপুরুষ সমাস। তো আমরা এখানে আজকে 4টি বিষয় নিয়ে কথা বলছি, এছাড়া আরো দুটি আছে, একটা হচ্ছে অব্যয়ভাব সমাস আর একটা হচ্ছে কি বহুব্রীহি সমাস। তো অব্যয়ভাব সমাসটা হচ্ছে আসলে একটু আমি মুখে আলাপ করে দিচ্ছি, মানে যে সমাসে অব্যয়ের অর্থ প্রাধান্য পায়, সোজা সাপটা কথা হচ্ছে যে সমাসে অব্যয়ের অর্থটা প্রায়োরিটি পায়, যে সমাসে পূর্বপদে অব্যয়পদ ব্যবহৃত হয় এবং পূর্বপদে মানে অর্থটাই প্রাধান্য পেয়ে থাকে তবে তাকে অব্যয়ভাব সমাস বলে। আবার বলছি, যে সমাসে পূর্বপদে অব্যয়পদ থাকে, পূর্বপদে কি থাকবে অব্যয়পদ থাকবে এবং অব্যয়ের অর্থটাই প্রাধান্য পাবে, তবে সেটাকে বলা হচ্ছে কি অব্যয়ভাব সমাস। যেমন আমরা বলি কুল একটি শব্দ, তার আগে উপ ব্যবহার করলাম, উপকূল, তখন কুলের অর্থ প্রাধান্য না পেয়ে সেক্ষেত্রে মানে যেটা হচ্ছে কুলের সমীপে, যেটা হ্যাঁ কুলের সমীপে, কুলের যেটাকে আমরা বলছি কি উপকূল, বনের যেটাকে বলছি উপবন। হ্যাঁ, যেটা ঠিক একইভাবে তোমার আমরা তাহলে দেখা যাচ্ছে এখানে অব্যয়ের অর্থটা প্রায়োরিটি পাচ্ছে বিদায়, সেই ক্ষেত্রে সেটাকে আমরা অব্যয়ভাব সমাস বলছি। আরেকটি হচ্ছে বহুব্রীহি সমাস আছে, অর্থাৎ যে সমাসে সমস্ত পদে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে বিশেষ একটি অর্থ প্রকাশ করে, যে সমাসে সমস্যমান পদগুলির কোনোটির অর্থ না বুঝিয়ে একটি বিশেষ অর্থ প্রকাশ করে তাকে আমরা বলছি কি বহুব্রীহি সমাস। যেমন আমরা এই ক্ষেত্রে বলি এই নীলাম্বর যার, নীলাম্বর কেমন, তারপরে আমরা যেমন একটি উদাহরণ দিতে পারি পীতাম্বর যার, কেমন পীতাম্বর, এই ধরনের। যেমন এই আরেকটা খুব একটা সহজ একটি উদাহরণ আমরা সেক্ষেত্রে দিই, যেটা হচ্ছে ওই কি বলে এটাকে, যেমন কাদায় যে জন্ম নেয়, কাদায় সচরাচর অনেক কিছু জন্ম নেয়, যেমন ধরো শালুক জন্ম নেয়, হ্যাঁ, তারপরে শাপলা জন্ম নেয়, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা পঙ্কে জন্মে যা, পঙ্কজ একটু উদাহরণ দিই, পঙ্ক মানে হচ্ছে কাদার মধ্যে অনেক কিছু জন্ম নেয়, কিন্তু বিশেষ একটি অর্থ আমরা প্রকাশ করে সেটা হচ্ছে পঙ্কজ মানে কি, অর্থাৎ পদ্ম ফুলকে বোঝাচ্ছে। তো এই বা বাঁশি, হ্যাঁ, বাঁশ দ্বারা তৈরি কি বিশেষ সুরেলা যন্ত্র বিশেষ, কিন্তু এক্ষেত্রে বাঁশিটা বোঝাচ্ছে, বাঁশিটা বহুব্রীহি সমাস। তারপরে তোমার এই যে হস্ত আছে যা, এখানে হাতের অর্থ বোঝাচ্ছে না, কিন্তু এখানে হাতই বোঝাচ্ছে, হ্যাঁ, মানে হস্তি বোঝাচ্ছে, বিশেষ একটা প্রাণীকে বোঝাচ্ছে, হাত বোঝাচ্ছে না। তো যাই হোক, এই ধরনের এই বলা হচ্ছে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝে বিশেষ একটি অর্থ বোঝালে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। আর অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে আমরা বলছিলাম কি পূর্বপদে, যে সমাসে পূর্বপদে অব্যয় বসে এবং অব্যয়ের অর্থটাই প্রাধান্য পায় তবে সেটাকে আমরা বলছি কি অব্যয়ভাব সমাস। যাই হোক, আর দ্বন্দ্ব সমাস কি বলছি উভয়পদের অর্থ প্রাধান্য পায়। দ্বিগু সমাস বলছে কি পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সমষ্টি বা সমাহার বোঝাবে। হ্যাঁ, আর কর্মধারয় সমাস বলছে বিশেষ্যপদ বিশেষণ পদ মিলে যে সমাসটা হবে, অথবা বিশেষ্যপদ বা বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাসটা হবে সেটাকে বলা হচ্ছে কি বিশেষ্যপদ, কর্মধারয় সমাস। আর বলছে কি এই তৎপুরুষ, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় সেটাকে বলা হচ্ছে কি কর্মধারয় সমাস। যাই হোক, আজ এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে আরেকটু বিস্তারিত কথা বলার চেষ্টা করবো তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আর ঘরে থাকবে, নিরাপদে থাকবে। সরকার যে লকডাউন দিয়েছে লকডাউনটা মেনে চলবে। ইউটিউবে ঢুকে এটা সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত এই পাঠগুলোর সাথে সম্পৃক্ত থাকবে। ধন্যবাদ সবাই।